বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বর্তমানে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। Bangladesh is facing its worst electricity crisis in a decade. বাংলাদেশের বিদ্যুৎ সংকট এখন ঘোরতর আকার ধারণ করেছে। দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি ঘাটতির কারণে প্রত্যাশিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না, যার প্রভাব দেশের অর্থনীতি এবং মানুষের দৈনন্দিন জীবনে গভীরভাবে পড়ছে। বৈদেশিক মুদ্রার সংকট এবং ঋণের চাপ বাড়ায় জ্বালানি আমদানি বাধাগ্রস্ত হচ্ছে, যা গার্মেন্টস সহ বিভিন্ন উৎপাদনশীল খাতকে হুমকির মুখে ফেলেছে। দেশের বিদ্যুৎ খাতে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নির্ভরতা বাড়ছে, তবে ভূ রাজনৈতিক সংঘাত ও বিদেশি চুক্তির জটিলতা বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ কিভাবে এই সংকট থেকে উত্তরণ ঘটাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চলুন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং এর উপর ভূরাজনৈতিক প্রভাব নিয়ে। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। প্রথমেই জানিয়ে রাখি, আমরা এই সংকটের রাজনৈতিক দিক বিশ্লেষণ করব না, বরং আমরা এই সংকটের জন্য দায়ী জ্বালানি নীতি এবং ভূ রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করব। চলুন প্রথমেই বর্তমান পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করি। পরিস্থিতি ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রথমে জ্বালানি পরিকল্পনাটি বুঝতে হবে। 25 ফেব্রুয়ারি 2020 তারিখে বাংলাদেশ সরকার ভিশন 2041 পরিবাস্তবায়ন অনুমোদন করে। বাংলাদেশের ভিশন 2041 পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসডিজি অর্জন করতে 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশের জ্বালানি চাহিদা পূরণের পরিকল্পনা রয়েছে। ভিশন 2041 অনুযায়ী নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে জ্বালানি উৎপাদনে 10% অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া পরিকল্পনায় পরিষ্কার কয়লা প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের 50% কয়লা থেকে আসবে বলে ধারণা করা হয়েছে। এছাড়াও 2041 সালের মধ্যে প্রায় 7,000 মেগাওয়াট পারমাণবিক শক্তির ক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে অনশোর এলএনজি টার্মিনাল স্থাপন করারও পরিকল্পনা রয়েছে। এলএনজি এবং পারমাণবিক বিদ্যুৎ নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। এখন চলুন দেখে নেওয়া যাক বিদ্যুৎ উৎপাদনের বর্তমান অবস্থা। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 31,145 মেগাওয়াট হলেও মাত্র 16,477 মেগাওয়াট সর্বোচ্চ উৎপাদন সম্ভব হয়েছে, যা চাহিদার তুলনায় অনেক কম। জ্বালানির ঘাটতির কারণে দেশের 27,791 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিদিন মাত্র 14,000 মেগাওয়াট সরবরাহ করা যাচ্ছে। ফলে 1,000 থেকে 1,005 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি তৈরি হচ্ছে। আর 1980-র দশক থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের ছবিটি এরকম। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ লক্ষ্য করা যায়। চীনের বিনিয়োগে বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ যুক্ত হওয়ার পর 27টি বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে, যা থেকে 9,038 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্থাপন করা হয়েছে, যা দেশের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় 35%। চীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 450 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে, যার মধ্যে 1,845 মেগাওয়াটের 2টি বিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত। এছাড়া একটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে চীনা ব্যাংক অফ চায়না একক ঋণদাতা হিসেবে অংশগ্রহণ করে। ভারতের সাথে বিদ্যুৎ খাতে চুক্তি অনুযায়ী বাংলাদেশ 2022 থেকে 23 অর্থবছর পর্যন্ত ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে 2,656 মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য 3টি চুক্তি করে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্র, বহরমপুর ও ত্রিপুরায় অবস্থিত। এছাড়া ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 1,320 মেগাওয়াটের কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ করছে। 2022-এর জুলাই পর্যন্ত তারা দেশের প্রায় 55% প্রাকৃতিক গ্যাস সরবরাহ করেছে এবং দেশের বিদ্যুৎ প্রকল্পে বড় বিনিয়োগকারী। বাংলাদেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের 80%ই যুক্তরাষ্ট্রের তৈরি টারবাইন দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি আমদানি শুরু করছে। এলএনজি হল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যা মিথেন গ্যাসকে তরলে রূপান্তরিত করে সরবরাহ করা হয়। 2018 সালে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি মহেশখালীতে প্রথম ফ্লোটিং স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট চালু করে। বর্তমানে মহেশখালী ও মাতারবাড়িতে 1000 MMCFD ধারণ ক্ষমতার দুটি ফ্লোটিং স্টোরেজ রয়েছে। অন্য পরাশক্তির মতো রাশিয়াও বাংলাদেশে বিদ্যুৎ খাতে অনেক বিনিয়োগ করেছে এখন পর্যন্ত। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু কোম্পানি রোসাটমের সঙ্গে যৌথভাবে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যার প্রথমটি রূপপুরে। এই প্রায় 12 বিলিয়ন মূল্যের প্রকল্পের 90%ই রাশিয়া থেকে ঋণ হিসেবে অর্থায়ন করা হচ্ছে, যা 28 বছরে পরিশোধযোগ্য এবং 10 বছরের গ্রেস পিরিয়ড রয়েছে। বাংলাদেশ 2023 সালের 5 অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে প্রথম ইউরেনিয়াম শিপমেন্ট গ্রহণ করে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক শক্তি উৎপাদনকারী 33তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। বিদ্যমান বৈদেশিক মুদ্রার সংকটও এই চ্যালেঞ্জকে বহুগুণে বৃদ্ধি করেছে। 2021 সালের আগস্টে $38 বিলিয়ন থেকে রিজার্ভ নেমে এসে বর্তমানে $20 বিলিয়ন ঠেকেছে। এই ডলার সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি আমদানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে গ্যাস চাহিদার 34% এখন আমদানি নির্ভর। তবে বিশ্ববাজারে এলএনজি এর ক্রমবর্ধমান মূল্য এবং সরকারের ঋণগ্রস্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে ভারতের ওপর নির্ভরশীলতা বেড়েই চলেছে, কারণ দেশের মোট বিদ্যুতের প্রায় 15% ভারত থেকে আমদানি করতে হচ্ছে। 22-23 অর্থবছরে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ভারতের 3টি বিদ্যুৎ প্রকল্প থেকে মোট 26,000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার জন্য চুক্তি হয়েছিল। ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত আদানির 16,000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বাংলাদেশ 25 বছর ধরে বিদ্যুৎ কিনতে রাজি হয়। কিন্তু শুরুতেই কয়লার উচ্চমূল্য নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। কয়লার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চড়া মূল্য দিতে অস্বীকৃতি জানায়, যদিও আদানি শেষ পর্যন্ত পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় কম দামে কয়লা সরবরাহের প্রতিশ্রুতি দেয়। তবে 1 বছর যেতে না যেতেই আদানি আবারও 22% বেশি মূল্য দাবি করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আদানি কোম্পানির সাথে এই চুক্তি হয়েছিল 2017 সালে, এমন এক সময় যখন দেশে আমদানিকৃত কয়লাভিত্তিক কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু ছিল না। তখন কয়লার মূল্য নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক সূচক যেমন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইন্ডেক্স ও ইন্দোনেশিয়ার সূচক বিবেচনা করা হলেও কয়লার মূল্য নিয়ে বিশদ যাচাই বাছাই করা হয়নি। আদানির নিজস্ব কয়লা খনি ও ভারতের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অভিজ্ঞতার ওপর ভরসা করতে হয়েছে। কিন্তু পিডিবির অনভিজ্ঞতার সুযোগে আদানি চুক্তিটি ত্বরান্বিত করে, যা পরবর্তীতে কয়লার দামের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি করে। বর্তমানে বাংলাদেশ ভারতের 5টি প্রধান বিদ্যুৎ কোম্পানির কাছে প্রায় $1 বিলিয়ন ঋণে জর্জরিত। এর মধ্যে প্রায় $28 মিলিয়ন বকেয়া রয়েছে আদানি পাওয়ারের কাছে, যারা 2023 সালে চালু হওয়া গোড্ডার এই কয়লাভিত্তিক প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করছে। ভিশন 2041 এর জন্য নির্ধারিত সকল লক্ষ্যই বেশ উচ্চাভিলাষী, যেখানে বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানো বা নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নের জন্য গবেষণা ও উন্নয়নে মনোযোগ দেওয়ার পরিবর্তে বিদেশি বিনিয়োগের উপর অধিক নির্ভরশীলতা রয়েছে। এছাড়াও জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার ঝুঁকিপূর্ণ জ্বালানি সরবরাহের দিকে ঝুঁকে পড়ছে, যার ফলে অতিরিক্ত ঋণে জড়িয়ে পড়ছে। বাংলাদেশে জ্বালানি সংকটের অংশ হিসেবে এই আর্থিক বোঝা বাড়ছে, যেখানে বিদ্যুৎ সম্পর্কিত ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $3.7 বিলিয়ন। বাংলাদেশের নিজস্ব গ্যাস সরবরাহ চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত নয়,
যার ফলে দেশটি এলএনজির ওপর আরও নির্ভরশীল হয়ে উঠেছে। বাংলাদেশের এলএনজি আমদানি পরিকল্পনা 2019 সালে শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, যা দেশের গ্যাস চাহিদার 17% পূরণ করবে বলে ধারণা করা হয়েছিল। এই লক্ষ্য অনুযায়ী 2023 সালে তা 40%, 2028 সালে 50% এবং 2041 সালে 70% উন্নীত করার পরিকল্পনা ছিল। পরিকল্পনার প্রথম ধাপ প্রধানত সফলভাবে বাস্তবায়িত হয়েছে, যেখানে দেশটি কাতার থেকে গ্যাস আমদানির জন্য 2টি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করে এবং 2018-19 অর্থবছরে এলএনজি আমদানি শুরু করে, যা 2020-21 অর্থবছরে প্রায় দ্বিগুণ হয়। এরপর 2021 সালে বাংলাদেশ স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে শুরু করে, যেখানে তাৎক্ষণিক ডেলিভারির জন্য গ্যাস কেনা হয় এবং এর দাম দীর্ঘমেয়াদী চুক্তির তুলনায় অনেক বেশি অস্থির থাকে। 2022 সালে এলএনজি আমদানি দেশের মোট গ্যাস চাহিদার 22% পূরণ করে। তবে স্পট মার্কেটের অত্যধিক মূল্যস্ফীতি বিবেচনায় রেখে 2022 সালের জুলাইয়ে বাংলাদেশ এলএনজি কেনা বন্ধ করে দেয়। এর ফলে বছরের দ্বিতীয়ার্ধে দেশে ব্যাপক লোডশেডিং এর সমস্যা দেখা দেয়। জুলাইয়ের মাঝামাঝি সময় গ্যাসের অভাবের কারণে দেশের বিদ্যুৎ চাহিদার 20% পূরণ করা সম্ভব হয়নি এবং অক্টোবরের শেষ পর্যন্ত 92 দিনের মধ্যে 85 দিনই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। শুধুমাত্র এলএনজির জন্যই বাংলাদেশ গত 1 বছরে প্রায় $1 বিলিয়ন খরচ করেছে। ভূ রাজনৈতিক সংঘাত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ। বাংলাদেশের এই সংকট আরও গভীর হচ্ছে, কারণ একদিকে ভারতের এবং চীনের ঋণ এবং বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার দায়িত্ব, আর অন্যদিকে রাশিয়া আমেরিকার দ্বন্দ্ব এবং আমেরিকান কোম্পানির বিনিয়োগ প্রস্তাব। বাংলাদেশের নতুন সরকার এখন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ করছে, কিন্তু তাদের ওপর আরও ঋণের বোঝা বাড়ছে। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ আন্তর্জাতিক চুক্তি এবং বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়ন করতে গিয়ে আরও গভীর ঋণে পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে যখন ভারতীয় কোম্পানিগুলোর চুক্তি স্থগিতের আশঙ্কা দেখা দিচ্ছে, তখন মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জি আগ্রহী হয়ে উঠছে এই খাতে বিনিয়োগ করতে। আমেরিকান কোম্পানিগুলো এখন বিনিয়োগের সঠিক সময় মনে করছে, বিশেষত যেহেতু দেশটির রাজনৈতিক অস্থিরতা অনেকটাই শান্ত হয়েছে। যেহেতু ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ই নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে, বাংলাদেশের জন্য আগামী দিনগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।